হ্যালো প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, বাসায় আছো, নিরাপদে আছো। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি মাহমুদ স্যার, তোমাদের আজকের বাংলা ক্লাসে। আমরা ইতোমধ্যে কবিতার পাঠটুকু শেষ করবার চেষ্টা করেছি। আজকে আমরা একটু গদ্য পড়বার চেষ্টা করব এবং একটু পেছন দিক থেকে আসার চেষ্টা করছি, কারণ আমরা একটু সহজ থেকে কঠিনের দিকে যাব। এমনকি বলা চলে যে আকৃতির দিক থেকে সবচেয়ে যেটা ছোট সেটা আগে আমরা পড়ার চেষ্টা করছি। তো সেই ধারাবাহিকতায় আজকের যে গল্পটি আমাদের আছে, এই গল্পের নাম হচ্ছে নিম গাছ। নিম গাছ এক প্রকার গাছ, তার নাম হচ্ছে নিম গাছ। আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, এরকম একটি গাছ হচ্ছে নিম গাছ। এটি একটি উদ্ভিদ, কিন্তু অন্যান্য উদ্ভিদের মতো এই গাছটিও একইভাবে মাটি ভেদ করে উপরে উঠে আসলেও এই গাছটির বিশেষ কিছু গুণ আছে। এই গাছটির প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ, শাখা প্রশাখা, লতা পাতা, ডাল ছাল বাকল সব কিছুই এক ধরনের ভেষজ ঔষধের গুণাবলী আছে, যেগুলো মানুষ প্রাত্যহিক জীবনে নানান দেহের নানান রোগ ব্যাধির জন্য এই গাছের বিভিন্ন অংশগুলো মানুষ ব্যবহার করে। তো সেই দিক থেকে আমরা যদি বলি যে নিম গাছ মানুষের জন্য উপকারী, অত্যন্ত ভেষজ গুণাবলী সম্পন্ন একটি গাছ। চলো, আসলে এই গল্প আমরা নিম গাছের গল্পই পড়বো, আমরা নিম গাছ সম্পর্কে জানবো, কিন্তু আসলে এই নিম গাছের অন্তরালে বা আড়ালে বা রূপকাশ্রয়ে বনফুল অত্যন্ত চমৎকার করে, অত্যন্ত কৌশলে গৃহবধূ একটি নারীর প্রাত্যহিক জীবনের তার যে শারীরিক মানসিক যে অত্যাচার নির্যাতন, তার সঙ্গে নিম গাছের কোথায় মিল বা অমিলটা আছে, আমরা সেই দিকটা এই গল্পে তুলে ধরবার চেষ্টা করব। তাহলে আমরা একটু মূল আলোচনায় যদি চলে যাওয়ার চেষ্টা করি, আমরা নামকরণটা নিয়ে কথা বলবো একটু একটু করে। চলো, আসলে আমরা গল্পটার শিখন ফলটা একটু জেনে নিই। আমরা কি শিখবো? আমি এখানে 5টা শিখন ফল দিয়েছি, দেখতে পাচ্ছ। 1, নিম গাছের নানান উপকারী দিক সম্পর্কে আমরা জানতে পারবো। 2, নারীর কর্মের প্রতি পরিবার এবং সমাজের অবমূল্যায়নের দিকটি জানতে পারবো। অর্থাৎ নারী একজন পরিবারে জীবনভর কাজ করে যায়, কিন্তু সেই পরিবারের সদস্যরা, এমনকি সমাজের সদস্যরাও নারীর এই কাজকে, এই পারিবারিক কাজকে কখনো মূল্যায়ন করে না। এই বিষয়টাই এই গল্পে আমরা জানতে পারবো। বাংলার গৃহকর্ম নিপুণা বউদের জীবন বাস্তবতা সম্পর্কে জানতে পারবো। এখানে বলছে যে বাংলাদেশের গৃহকর্ম নিপুণা লক্ষ্মী বউ, অর্থাৎ বাংলার ঘরে ঘরে যে বউয়েরা আছে, তারা পরিবারের শ্বশুর শাশুড়ি কিংবা বর, দেবর, ননদী, ভাসুর, এদের দ্বারা কিভাবে প্রতিনিয়ত তারা অত্যাচারিত হয়, নির্যাতিত হয়, সেই দিকটাও এই গল্পে অনেকখানি উঠে এসেছে। 4, আমাদের সমাজে নিম গাছ রূপী মানুষের অবস্থান সম্পর্কে জানতে পারবো। এই নিম গাছের মতো উপকার করতে যাওয়া অনেক মানুষ আমাদের আছে, যাদের কথা আমরা এই গল্পে জানতে পারবো। 5 নম্বর হচ্ছে, দেখতে পাচ্ছ যে ছোট গল্পের প্রকাশভঙ্গি এবং বিশেষ করে রূপক গল্প। রূপক শব্দটি আসলে একটি ঘটনার অন্তরালে যখন অন্য কোনো বিষয়ের প্রতি ইঙ্গিত করা হয়। অর্থাৎ আমি মূল গল্প তোমাদেরকে বলবো, কিন্তু গল্পের পেছনে আসলে আর একটা গল্প উঠে যাবে। আমি তোমাকে একটা জিনিস শেখাচ্ছি একভাবে, কিন্তু তুমি বুঝে নিচ্ছ যে আসলে এই গল্পের পেছনে ঠিক অন্য আর একটা কাহিনী আছে। তো গল্পের পেছনের যে কাহিনী, অর্থাৎ একটা কিছু দিয়ে যখন অন্য কোনো বিষয়ের প্রতি ইঙ্গিত করা হয়, তখন সেই জাতীয় গল্পগুলোকে বলা হয় রূপক গল্প। তো রূপক গল্প কিভাবে লিখতে হয়, এই বিষয়টা তোমরা বনফুলের এই গল্পটি পড়ে জানতে পারবে। উৎস যদি বলি, নিম গাছ গল্পটি বলেচাঁদ মুখোপাধ্যায়ের 1947 সালে প্রকাশিত অদৃশ্য লোক গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এই গল্পে লেখক নিম গাছের প্রতীকের মাধ্যমে একজন গৃহকর্ম নিপুণা লক্ষ্মী বউয়ের জীবন বাস্তবতা তুলে ধরেছেন। পাঠের উদ্দেশ্য কি? নিম গাছ গল্পে নিম গাছের অন্তরালে সংসার জালে আবদ্ধ এক গৃহবধূর প্রতি যে অমানবিক আচরণ, সেই দিকটি এই গল্পে তুলে ধরা হয়েছে। নামকরণ যদি আমরা বলি, গল্পটির নামকরণ এই গল্পের প্রতীকের ভিত্তিতে করা হয়েছে, এক ধরনের প্রতীক আশ্রয় নেওয়া হয়েছে। গল্পটিতে নিম গাছ প্রতীকের মাধ্যমে মূল বিষয়বস্তুর উপস্থাপন করা হয়েছে, তাই গল্পটির নামকরণ নিম গাছ হিসেবে অত্যন্ত সার্থক হয়েছে। রূপশ্রেণী,
নিম গাছ একটি প্রতীকী গল্প, আমরা বলেছি যে এটা প্রতীকী বা রূপক গল্প। এই গল্পের প্রতীকের মাধ্যমে সংসার জালে আবদ্ধ লক্ষ্মী বউয়ের জীবন বাস্তবতা তুলে ধরা হয়েছে। আঙ্গিকের দিক থেকে এটি এক ধরনের সাম্প্রতিক কালের অনু শব্দের অর্থ ছোট, অর্থাৎ একেবারে ছোট গল্প বলা যেতে পারে। ছোট গল্পেরও যে ধরন আছে, ছোট গল্পেরও যে বৈশিষ্ট্য আছে, ছোট গল্পের যে আকার আকৃতি পরিধি আছে, সেই জায়গায় আমাদের নিম গাছ গল্পটা একেবারেই ছোট, এবং এমনকি বলা যায় যে বাংলা সাহিত্যের সবচেয়ে সার্থক ছোট আকৃতির ছোট গল্পটি হচ্ছে নিম গাছ। অর্থাৎ এর যে ছোট গল্প আসলে আর বাংলা সাহিত্যে খুব একটা নেই। এই গল্পে কয়েকটা চরিত্র আছে, আমরা যদি দেখি চরিত্রগুলোর মধ্যে 1 নম্বর চরিত্রটা হচ্ছে নিম গাছ, 2 নম্বর এখানে কবি নামে একটা চরিত্র আছে, এবং 3 নম্বর হচ্ছে আমাদের সেই লক্ষ্য যাকে কেন্দ্র করেই এই গল্প আবর্তিত, সেই গৃহবধূ। ভাষা এবং গদ্য স্মৃতি যদি আমরা বলি, গল্পটি অত্যন্ত চমৎকার সাধু ভাষায়, সাবলীল ভাষায় লেখা হয়েছে। মূল কাহিনীটা আমরা পড়ব, তবে গল্পের শেষ দিকে এসে। চলো আমরা মূল গল্পে চলে যাই। লেখক পরিচিতির অংশটুকু দেয়া আছে, তোমরা দেখতে পাচ্ছ, তোমরা নিজের এই অংশটুকু পড়ে নেবে। আচ্ছা, আমি মূল গল্পে চলে যাওয়ার চেষ্টা করছি। দেখো, একেবারে মনে হবে যারা একটা কবিতা পড়ছি, ঠিক কবিতার অন্তরালে আসলে আমরা একটা গল্পই পড়ছি। কেউ শালটা ছাড়িয়ে নিয়ে সিদ্ধ করছে, যার প্রয়োজন। একজন এসে গাছের শালটা তুলে নিয়ে গিয়ে বাড়িতে সিদ্ধ করতেছে গরম পানিতে। আরেকজন পাতাগুলো ছিঁড়ে শিলে, অর্থাৎ শিল পাঠায় পিষছে। কেউ পাতা নিয়ে গিয়ে পাতাগুলো পানি দিয়ে পিষে নিচ্ছে, হ্যাঁ, শিল পাঠায় এগুলোকে পিষে মেহেদি বাটার মতো করে বেটে নিচ্ছে। আবার কেউ বা ভাজছে গরম তেলে, আবার পাতাগুলোকেও তেল গরম করে সেগুলোতে দিয়ে এটা মুচমুচে করে এটা ভেজে নিচ্ছে। কি করবে? এখানে যে পাতা আর ছালগুলো সাধারণত মানবদেহের যে চর্মরোগগুলো আছে, অর্থাৎ আমাদের স্কিন ডিজিজ যেগুলোকে বলি আমরা, যেমন খোস, দাঁত, হাজা, চুলকানি, এগুলো সব আমাদের এক ধরনের স্কিন ডিজিজ, মানে বলতে গেলে এগুলো চর্মরোগ। তাহলে এই চর্মরোগের জন্য কেউ পাতা ছিঁড়ে শিলে পিষে লাগাচ্ছে, কেউ ছাল ছিঁড়িয়ে নিয়ে গিয়ে সিদ্ধ করে এটাতে লাগাচ্ছে, কেউ বা গরম তেলে ভেজে এখানে লাগাচ্ছে। চর্মরোগের অব্যর্থ মহা ঔষধ। অর্থাৎ এই নিম গাছের ছালের সিদ্ধ করা পানি অথবা শিলে পিষে এটাকে বেটে, হ্যাঁ, খোস, দাঁত, হাজা, চুলকানিতে লাগানো, কেউ কিংবা তেলে ভেজে এটাকে ডাস্ট করে, এটাকে পাউডার করে ওই চুলকানি যেখানে যেখানে চুলকাচ্ছে, হ্যাঁ, দগদগে ঘা হয়ে যাচ্ছে, আটা বেরোচ্ছে, সেখানে যদি এই ডাস্টটা লাগানো হয় তাহলে সেটা রোগ সেরে যাবে, সে চুলকানি ভালো হয়ে যাবে, সেখান থেকে আঠা পড়া বন্ধ হয়ে যাবে। খোস, দাঁত, হাতা চুলকানিতে লাগাবে। এই জন্যই চর্মরোগের অব্যর্থ মহা ঔষধ বলা হয়েছে। এটা এক ধরনের মহা ঔষধ। এই ঔষধ কখনো ব্যর্থ হয় না, বিশেষ করে চর্মরোগের জন্য। একটা অংশ গেল। 2 নম্বর অংশে আসো। দেখো, কচি পাতাগুলো চিবায় অনেকে, পাতাগুলো খায় অনেকে। কচি পাতা একেবারে ডালের মাথায় যে ছোট ছোট কচি কোমল সবুজ নরম পাতাগুলো গজায়, অনেক স্বাস্থ্য সচেতন মানুষ আছে, তারা কি করে, এই পাতাগুলো 2-3টা পাতার একটু কোষ ছিঁড়ে এমনি কাঁচাই চেবিয়ে খেয়ে ফেলে। কিংবা যারা কাঁচাই খেতে পারে না, কারণ তোমরা জানো যে নিম গাছের পাতা অত্যন্ত তেতো, যারা এরকম তেতো খেতে অভ্যস্ত নয়, বাট কিন্তু এর ঔষধি গুণাগুণ নিতে চায়, তারা কি করে, বেগুন ভর্তার সঙ্গে খানিকটা কুচি কুচি করে কেটে দিয়ে আমরা যেরকম করে একটু ধনে পাতা দিয়ে মিশিয়ে খাওয়ার চেষ্টা করি, ঠিক একইভাবে এই কুচি কুচি করে হালকা একটু কেটে দিয়ে বেগুন ভর্তার সঙ্গে খেয়ে নিচ্ছে। কেন? কারণ এটা খেলে যকৃৎ ভালো থাকে, যকৃতের জন্য ভারী উপকারী, এটা যকৃৎকে ভালো রাখে। আবার আসো, কচি ডালগুলো চিবোয় কত লোক, দাঁত ভালো থাকে। তাহলে দেখো তো, ছাল, বাকল, ডাল, পাতা, কোনটা লাগছে না কাজে? কচি ডালগুলো চিবোয় কত লোক, কচি ডালগুলো ভেঙে চিবোয় কত লোক, কচি মাথার দিকে নরম ডালগুলো ভেঙে। আমরা তো এখন ব্রাশ পেস্ট দিয়ে ব্যবহার করি দাঁত মাজি, কিন্তু আমরা ছোটবেলায় আমরা নিজেরাও এটা করেছি, বাবা চাচাদেরকে দেখেছি যে তারা ওই নিম গাছের ডাল এটাই মেসওয়াক বা মাজন হিসেবে বা ব্রাশ হিসেবে এটাই ব্যবহার করতো। কচি ডালগুলো একটু মাথাটা একটু থেতলে কামড়িয়ে নিয়ে এটাকে নরম করে তারপর এটা দিয়ে দাঁত মাজা হয়। দাঁত ভালো থাকে, কারণ এর যে তেতো রস,
এর যে ঔষধি গুণ, এটা দাঁতকে ভালো রাখবে। দাঁতের যে কোনো প্রকার ব্যথা, রক্ত পড়া, পুঁজ পড়া, দাঁতের যে কোনো প্রকার রোগ থেকে বাঁচানোর জন্য এই নিম গাছের কচি ডালগুলোর থেকে যে তেতো রসটা বের হয় সেটা খুব উপকারী। এই কারণেই কবিরাজরা প্রশংসা করে অনেক, প্রশংসায় পঞ্চমুখ, মানে 5 মুখে তারা প্রশংসা করে এই নিম গাছের। কারা? কবিরাজরা। কবিরাজ কারা? কবিরাজ হচ্ছে গ্রামের কিছু চিকিৎসক। হ্যাঁ, তারা আসলে কোনো ওইরকম বড় মাপের কোনো চিকিৎসক না। তারা বাড়ির আশেপাশে বনে জঙ্গলে ওই লুকিয়ে থাকা ছোটখাটো গাছপালা, এর শেকড় বাকড় সাল লতা পাতা জোগাড় করে যারা বিভিন্ন রোগের ঔষধ তৈরি করে তাদেরকে বলে কবিরাজ। কবিরাজরা নিম গাছের, বিশেষ করে নিম গাছের প্রশংসায় খুবই পঞ্চমুখ। বাড়ির পাশে গজালে বিজ্ঞ মানে জ্ঞানী ব্যক্তিরা খুব খুশি হয়, কারণ বাড়ির পাশে এরকম প্রয়োজনীয় উপকারী একটা গাছ যদি এমনি এমনি গজায়, তাহলে এমনিতে পাওয়া এরকম ভালো একটা গাছ পেলে কেন যারা বোঝে তারা সত্যি অনেক খুশি হয়। এরাই বলে, অর্থাৎ বিজ্ঞরাই বলে যে নিমের হাওয়া ভালো, থাক কেটো না। নিমের হাওয়া ভালো বলতে আসলে যা বোঝায় সেটা হচ্ছে যে নিম গাছের উপর দিয়ে প্রবাহিত বাতাস যদি কোনো বাড়িতে প্রবেশ করে, তাহলে সেই বাড়িতে অন্তত বায়ুবাহিত রোগগুলো প্রবেশ করবে না। তাহলে বায়ুবাহিত রোগ থেকে তোমার পরিবারকে, তোমার পরিবারের প্রত্যেকটি সদস্যকে রক্ষা করবার জন্য একটা নিম গাছ যদি তোমার বাড়ির আশেপাশে থাকে, আর সেই গাছের উপর দিয়ে প্রবাহিত বাতাস যদি তোমার বাড়িতে প্রবেশ করে, তাহলে তোমার বাড়িতে এই বায়ুবাহিত রোগগুলো আর কখনো হবে না। এই জন্য তারা এই গাছকে কাটে না, কিন্তু যত্নও করে না। এরকম মূল্যবান একটা গাছ যে আমার পরিবারকে বিভিন্ন রোগ থেকে প্রোটেকশন দিচ্ছে, কিন্তু আমি যেভাবে যত্ন তার করা উচিত বা আমার যেভাবে করা উচিত আমি সেভাবে সেটা করছি না, তার মানে আমরা স্বার্থপর, আমরা শুধু নিতে জানি, দিতে জানি না। আবার অনেকে কি করে, শান দিয়ে, শান মানে ইট পাথর দিয়ে, রড সিমেন্ট দিয়ে প্লাস্টার করে চারদিক দিয়ে সুন্দর করে এটাকে বসবার একটা বেঞ্চ তৈরি করে, চারদিক দিয়ে শান দিয়ে বাঁধিয়েও দেয় কেউ কেউ। অনেকে এটা স্বাস্থ্য সচেতন মানুষ মনে করে যে হ্যাঁ আমরা একটু নিম গাছের ছায়ায় বসবো, নিম গাছের তলায় বসলে নিমের হাওয়া লাগবে গায়ে, হ্যাঁ পাতা পড়বে। এই কারণেই এটা স্বাস্থ্যের জন্য উপকারী বলেই অনেকে নিম গাছের গোড়াটা প্লাস্টার করে বেঁধে দেয়। নিম গাছের জন্য যেটা অত্যন্ত কষ্টকর, এই জন্য বলছে সে আরেক আবর্জনা। কার জন্য? নিম গাছের জন্য। কেন আবর্জনা বলেছে? কারণ গাছের চারদিক দিয়ে যদি ইট পাথর রড সিমেন্ট দিয়ে বেঁধে দেওয়া হয়, তাহলে গাছটার স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হবে। এই কারণে গাছের জন্য সেটা আবর্জনার মতো, অর্থাৎ এই ইট পাথর দিয়ে বাঁধার কারণে গাছটার যে স্বাভাবিক বৃদ্ধি সেটা ব্যাহত হয়। হঠাৎ একদিন একটা নতুন ধরনের লোক এলো। এই নতুন ধরনের লোকটাই হচ্ছে একজন কবি। তোমরা জানো যে কবিরা অনেক জ্ঞানী, তারা পরিবেশ প্রকৃতি সবকিছুর ভালো মন্দের জ্ঞান তাদের আছে, তারা বিদ্যা শিক্ষায় অর্জিত মানুষ। এই জন্য বলছে যে কবি এসে কি করলো, মুগ্ধ দৃষ্টিতে চেয়ে রইল নিম গাছের দিকে। ছাল তুললে না, পাতা ছিঁড়লে না, ডাল ভাঙলে না, শুধু মুগ্ধ দৃষ্টিতে চেয়ে রইল। একজন কবি এসে এই গাছটার সৌন্দর্য, বাহ্যিক সৌন্দর্য দেখে তার দিকে তাকিয়ে রইল, বলে উঠল, বাহ কি সুন্দর পাতাগুলি, এত সুন্দর এই গাছের পাতাগুলো, কি রূপ, থোকা থোকা ফুলেরই বা কি বাহার। থোকা থোকা মানে খুব গুচ্ছ গুচ্ছ, যেখানে ফুল ধরে একসঙ্গে অনেকগুলো ফুল ধরে। ওই আমরা যদি কৃষ্ণচূড়ার ফুল দেখে থাকি ঠিক সেরকম, যে অনেকগুলো থোকা থোকা, একবারে থোকা থোকা করে ফুলগুলো ধরে। বলছে থোকা থোকা ফুলেরই বা কি বাহার, মানে সৌন্দর্য। এই ফুলগুলোর সৌন্দর্যকে তিনি বললেন যে এক ঝাঁক নক্ষত্র নেমে এসেছে নীল আকাশ থেকে সবুজ সায়রে। তাহলে নিম গাছের থোকা থোকা ফুলগুলোকে এই কবির ভাষায় তিনি এটার উপমা দিয়ে, উদাহরণ দিয়ে বললেন যে এগুলো আকাশ থেকে নেমে আসা এক ঝাঁক নক্ষত্র যেন নেমে এসেছে নীল আকাশ থেকে সবুজ সায়রে। তাহলে নীল আকাশ থেকে নেমে এসেছে নক্ষত্রগুলো সবুজ সায়রে, তার মানে কি দাঁড়ালো, গাছের সবুজ পাতার উপরে এই থোকা থোকা ফুলগুলোকে দেখে মনে হলো যেন আকাশ থেকে নেমে আসা অনেকগুলো নক্ষত্র। তাহলে সবুজ সায়র বলতে নিম গাছের সবুজ পাতাকে বোঝানো হয়েছে, আর নক্ষত্র বলতে এখানে নিম গাছের থোকা থোকা ছোট সাদা এবং বেগুনির মিশ্রণ, এই ফুল কথা বলা হয়েছে। বাহ, খানিকক্ষণ চেয়ে থেকে চলে গেল কবিরাজ নয়নী কবি। নিম গাছটার ইচ্ছে করতে লাগলো লোকটার সঙ্গে চলে যায়। আচ্ছা, গাছের কি ইচ্ছে হতে পারে যে মানুষের সঙ্গে চলে যাবে? কিন্তু কবি এখানে আমাদের বনফুল বললেন যে নিম গাছটা কেন জানি ইচ্ছে করলে লোকটার সঙ্গে চলে যায়। তোমরা বলতে পারবে কেন? কেন নিম গাছটা ইচ্ছে করলে লোকটার সঙ্গে চলে যেতে? কারণ এই প্রথম একটা লোক যিনি কিনা
নিম গাছের রূপের বর্ণনা করলেন, প্রশংসা করলেন, মুগ্ধ দৃষ্টিতে চেয়ে থাকলেন। তার মানে এই পর্যন্ত কেউই নিম গাছের রূপের গুণের কোনো প্রশংসাই করেনি, তারা শুধু ব্যবহার করেছে। তাহলে মানুষ যার কাছ থেকে সহানুভূতি পায়, যেখানে নিজের মূল্যায়ন পায়, যেখানে নিজের প্রশংসা পায়, নিজেকে যেখানে আবিষ্কার করতে পারে, মানুষ কিন্তু সেখানেই নিজেকে সমর্পণ করে। এই দৃষ্টিকোণ থেকে আমরা দেখতে পেলাম যে কবির মুগ্ধ দৃষ্টির প্রতি নিম গাছের এক ধরনের ভালোবাসা জন্মে গেছে। আর সেই ভালোবাসার কারণেই নিম গাছের ইচ্ছে করতে লাগলো কবির সঙ্গে যদি চলে যায়, এই মানুষটাই আমাকে ভালোবেসেছে বা আমার ভালো গুণগুলোর কথা বুঝতে পেরেছে, কিন্তু পারলে না। কেন? কারণ মাটির ভিতরে শিকড় অনেক দূর চলে গেছে। নিম গাছের তো যাওয়ার আর কোনো উপায় নেই, কারণ তার শিকড় মাটির ভিতরে অনেক দূর চলে গেছে। এই জায়গা থেকেই কিন্তু গল্পের একটা পরিসমাপ্তির দিকে আমরা চলে যাচ্ছি। বাড়ির পেছনে আবর্জনের স্তূপের মধ্যেই দাঁড়িয়ে রইল সে। আমাদের গল্প শেষ। তোমাদের মনে হতে পারে এটা কোনো গল্প হলো? গল্প তো অসমাপ্তই। কি হলো? গল্প তো শেষ নাই। হ্যাঁ, এই গল্পের ম্যাজিক বাক্য হচ্ছে এটাকে বলা হয় ম্যাজিক বাক্য, কারণ এই একটা বাক্যের ভিতরে অসংখ্য লক্ষ কোটি কোটি বাক্য লুকিয়ে আছে। তুমি চাইলে এই বাক্যটাকে কয়েক হাজার বাক্য দিয়ে ব্যাখ্যা করতে বোঝাতে পারবে। বাক্যটা হচ্ছে, ওদের বাড়ির গৃহকর্ম নিপুণা লক্ষ্মী বউটার ঠিক এক দশা। এক দশা মানে একই অবস্থা। কার মতো? নিম গাছের মতো। তাহলে বউটা লক্ষ্মী নিম গাছের মতো, কারণ সে গৃহকর্মে নিপুণ মানে দক্ষ। কিন্তু ওদের বাড়ির কেউই এই নিম গাছের মতো উপকারী বউটার কোনো কাজের বা রূপের কোনো দিক থেকেই প্রশংসা করে না, তার কাজের মূল্যায়ন করে না, তার কাছ থেকে উপকৃত হয় কিন্তু কৃতজ্ঞতা প্রকাশ করে না। এই কারণেই নিম গাছের অন্তরালে মূলত এই লক্ষ্মী বউটাকেই আমরা দেখতে পাচ্ছি। এই লক্ষ্মী বউটার ইচ্ছে করে সংসার থেকে চলে যেতে, ওই নিম গাছের যেমন ইচ্ছে করেছিল কবির সঙ্গে চলে যায়, ঠিক তেমনি এই লক্ষ্মী বউটার মাঝে মাঝে ইচ্ছে করে যে সংসারে গাধার মতো খেটে এ সংসারে এত কাজ করে কি লাভ, এখানে স্বামী আমার কাজের মূল্যায়ন করে না, আমার শাশুড়ি ননদী কিংবা দেবর ভাসুর বা বাড়ির কাজ কেউই আমাকে মূল্যায়ন করছে না। সুতরাং মাঝে মাঝে ইচ্ছে হয় যে এই অকৃতজ্ঞ পরিবার থেকে আমি চলে যাই, কিন্তু সামাজিক নিয়ম মেনে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েই এই পরিবারে সে এসেছে। এখান থেকে বেরিয়ে যাওয়ার আর কোনো সুযোগ তার নেই। ঠিক ওই নিম গাছের মতো শিকড় অনেক দূর চলে গেছে। অর্থাৎ সামাজিক দায়বদ্ধতাটাকে এখানে শিকড়ের সঙ্গে তুলনা করা হয়েছে। গাছটা যেরকম শিকড়ের কারণে চলে যেতে পারছে না, মেয়েটাও ঠিক তেমনি সামাজিক দায়বদ্ধতার কারণে, পারিবারিক আত্মসম্মানের বোধের কারণেই এইখান থেকে বেরিয়ে যেতে পারছে না। মাটির ভেতরে তার শিকড় অনেক দূর চলে গেছে, মানে এই পরিবারের সঙ্গে সে আষ্টে পৃষ্ঠে বেঁধে গেছে। সামাজিকভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার কারণে এখন মান সম্মান ঠিক রেখে পরিবার থেকে বেরিয়ে যাওয়ার আর কোনো সুযোগ তার নেই। কিন্তু আসলে যেতে ইচ্ছে করে। ওদের বাড়ির গৃহকর্মা নিপুণা লক্ষ্মী বউটারও ঠিক একই দশা। অর্থাৎ এই একই দশার কারণেই আমরা দেখতে পাচ্ছি যে তার যেতে ইচ্ছে করলেও সে যেতে পারছে না। তাহলে এই ম্যাজিক বাক্যের মাধ্যমে কিন্তু এই গল্পের পরিপূর্ণ পরিসমাপ্তি করা হয়েছে, যে আসলে নিম গাছের অন্তরালে মূলত আমরা এই গৃহবধূর যে কষ্টপূর্ণ জীবন, তার সংসার জীবনে যে তার ব্যথা বেদনা, সবার দ্বারা ব্যবহৃত হয়েও যে তার কাজের মূল্যায়ন না পাওয়া, এই দিকটাই এই গল্পের মধ্যে তুলে ধরবার চেষ্টা করা হয়েছে। মূল কাহিনীটুকু একবার পড়ার চেষ্টা করছি। দেখো, নিম গাছ যত্নহীনভাবে বাড়ির পেছনে আবর্জনের স্তূপে বেড়ে ওঠে। এ গাছের ছাল, পাতা, ডাল সবই উপকারী। নিমের হাওয়া স্বাস্থ্যকর। নানা রকম কবিরাজি ঔষধ তৈরিতে নিমের জুড়ি নেই। এত উপকারী গুণ জেনেও কেউ এর যত্ন করে না। এ গাছের একদিন এক কবি এসে অনেকক্ষণ গাছের সৌন্দর্য দেখে মুগ্ধ হন। গাছের ইচ্ছে করে এই অকৃত্রিম বন্ধুর সঙ্গে চলে যেতে, কিন্তু ততদিনে মাটির অনেক গভীরে চলে গেছে তার শেকড়। গাছটির এ বাস্তবতার সাথে মিলে যায় সংসার জালে আবদ্ধ একটি লক্ষ্মী বউয়ের জীবন বাস্তবতা। নিম গাছ যেমন নানা উপকারে আসে, অথচ কেউ এর সামান্য যত্ন করে না। গৃহকর্মা নিপুণা লক্ষ্মী বউটারও ঠিক এক দশা। সহমর্মী মানুষের আহ্বানে সাড়া দেয়া তার পক্ষে অসম্ভব। এই ছিল মূল গল্পটি পড়বার আমরা চেষ্টা করলাম। তোমরা আবারও গল্পটি ভালো করে পড়বার চেষ্টা করবে, নিজেরা বুঝবার চেষ্টা করবে। তারপর যদি কোনো অসুবিধা তোমরা বোধ করো আমাকে অবশ্যই জানাবে, সেই অংশগুলো আমি তোমাদের অবশ্যই সাড়া দেওয়ার চেষ্টা করব। তোমাদের জন্য অনেক শুভেচ্ছা, অনেক শুভকামনা। বাসায় থাকো, নিরাপদ থাকো, আর
সময় মতো পড়াশোনাটা চালিয়ে যাও। ভালো থাকবে সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।